প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব মৌলিক উৎপাদকের গল্প অধ্যায়ের 49 পৃষ্ঠার অনুশীলনী 2 নং প্রশ্ন। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করবো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করছি মূল আলোচনা। পৃষ্ঠা 49, অনুশীলনীর 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নে বলা হয়েছে চিত্র থেকে 100 এবং 44-এর গসাগু নির্ণয় করা যায়। কিভাবে বলো তো? এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে 100 এবং 44-এর গসাগু নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা এখন দেখব। 100 মিটার দৈর্ঘ্য ও 44 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রে দুইটি 44 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্র বসানোর পর যে অংশটুকু ফাঁকা থাকে সেটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 44 মিটার ও প্রস্থ 12 মিটার। দেখো এখানে যে চিত্রটি দেওয়া আছে, অর্থাৎ একটি আয়তকার ক্ষেত্রের একটি চিত্র দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। দেখো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবং যে আয়তকার ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 44 মিটার। এখান থেকে এই পর্যন্ত 40 মিটার, এখান থেকে এই পর্যন্ত 44 মিটার। তো এই 100 মিটার দৈর্ঘ্য এবং 44 মিটার প্রস্থ বিশিষ্ট এই আয়তকার ক্ষেত্রে দুটি 40 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্র যদি বসানো হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত হবে 44 মিটার, এখান থেকে এই পর্যন্ত হবে 40 মিটার। এই গেল 44 এবং 40 যোগ করা হয় 88 মিটার। এখন এই টোটাল এই 100 মিটার থেকে 100 মিটার দৈর্ঘ্য থেকে মানে 88 মিটার বিয়োগ করা হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত থাকবে 12 মিটার। আর এখান থেকে এই পর্যন্ত তো 44 মিটার রয়েছেই, সে কথা এখানে বলা আছে। যে অংশটুকু ফাঁকা থাকে সেটি একটি আয়তক্ষেত্র। দেখো এই অংশটুকু ফাঁকা থাকে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই অংশটুকু ফাঁকা থাকে যেটি একটি আয়তক্ষেত্র এবং যার দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার। দেখো এখান থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। আয়তক্ষেত্রটিতে 3টি 12 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্র বসানোর পর যে অংশটুকু ফাঁকা থাকে সেটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 8 মিটার। এখন এই যে ফাঁকা যে অংশটুকু আছে, অর্থাৎ আয়তকার যে অংশটুকু আছে, এই অংশটুকুতে প্রথমে আমরা 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 3টি বর্গক্ষেত্র বসাবো, 1টি 2টি 3টি। কারণ দেখো কেন 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্র বসাবো, কারণ এই যে আয়তকার যে ক্ষেত্রটি আছে তার প্রস্থ হচ্ছে 12। তো এখানে প্রস্থ যদি 12 থাকে তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য বরাবর এখানে 12 মিটার আমরা কেটে নেব, এখান থেকে 12 মিটার কেটে নেব। তাহলে এই যে একটা চতুর্ভুজ আমরা পাবো, এই চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র হবে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। এরকম 3টি বর্গক্ষেত্র আমরা বসাবো। যদি 3টি বর্গক্ষেত্র বসাই তাহলে যে ফাঁকা স্থানটুকু থাকে, এই যে ফাঁকা স্থানটুকু এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত, এই যে ফাঁকা স্থানটুকু থাকে এটি একটি আয়তক্ষেত্র হবে যার দৈর্ঘ্য বলা হয়েছে এখানে 12 মিটার এবং প্রস্থ বলা হয়েছে 8 মিটার। দেখো এখান থেকে এইটুকু হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং মানে এখান থেকে এইটুকুর পরিমাপ হচ্ছে 8 মিটার, যেটা হচ্ছে এই আয়তক্ষেত্রের প্রস্থ। এবারে আয়তক্ষেত্রটিতে একটি 8 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্র বসানোর পর যে অংশটুকু ফাঁকা থাকে সেটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 4 মিটার। দেখো এই যে ফাঁকা স্থানটি আছে, অর্থাৎ এই আয়তকার যে ফাঁকা স্থানটি আছে, এই আয়তকার ফাঁকা স্থানে আমরা 8 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বসাবো। কারণ এই আয়তকার যে ফাঁকা স্থানটি আছে এটার প্রস্থ হচ্ছে 8 মিটার। এই কারণে আমরা 8 মিটার দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র বসাবো। দেখো এখান থেকে এই দৈর্ঘ্য বরাবর যদি আমরা 8 মিটার কেটে নেই, 8 মিটার কেটে নেই, তাহলে যে চতুর্ভুজটি পাবো সেটি হচ্ছে 8 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। 8 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এখানে বসাই, তাহলে যে ফাঁকা স্থানটি থাকবে সেটিও কিন্তু একটি আয়তকার ক্ষেত্র। দেখো এখান থেকে এইটি হচ্ছে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানটি হচ্ছে বা ফাঁকা যে স্থানটুকু আছে এই ফাঁকা স্থানটুকু হচ্ছে একটা আয়তক্ষেত্র যার প্রস্থ হচ্ছে 4 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। এখানে এটি লেখা আছে যার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার। এবার সর্বশেষ এই আয়তক্ষেত্রটি 2টি 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্র দ্বারা সম্পূর্ণ পূরণ করা যায়। দেখো সর্বশেষ যে আয়তকার যে ফাঁকা স্থানটি আছে এটি 4 মিটার দৈর্ঘ্যের একটি মানে 2টি বর্গক্ষেত্র দ্বারা পূরণ করা যায়। দেখো এখানে এই সর্বশেষ যে ফাঁকা স্থানটি আছে, আয়তকার ফাঁকা স্থানটি আছে, মানে যার প্রস্থ হচ্ছে 4 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, এটিকে আমরা 4 মিটারের দৈর্ঘ্য বিশিষ্ট 2টি বর্গক্ষেত্র দ্বারা পূরণ করতে পারি। কেননা এটা এই আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 4 মিটার, তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর যদি 4 মিটার কেটে নেই, তাহলে এখান থেকে যদি আমরা 4 মিটার কাটি এবং এখান থেকে যদি 4 মিটার কাটি, তাহলে এই চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র হবে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে এটি একটি বর্গক্ষেত্র হবে এরকম, আর এখানে বাকি থাকে 4 মিটার, তাহলে এটিও কিন্তু একটা 4 মিটারের বর্গক্ষেত্র হয়ে যায়, মানে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে আমরা
দেখতে পাচ্ছি সর্বশেষ যে ফাঁকা স্থানটি আছে, আয়তকার ফাঁকা স্থানটি, সেটি 4 মিটার দৈর্ঘ্যের 2টি বর্গক্ষেত্র দ্বারা সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে, সে কথা এখানে লেখা আছে। যেহেতু সর্বশেষ আয়তক্ষেত্রটি 4 মিটার দৈর্ঘ্যের 2টি বর্গক্ষেত্র দ্বারা পূরণ হয়ে যাচ্ছে বা সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে, সুতরাং 100 ও 44 গসাগু হবে 4। এটিকে আমরা খাতায় হিসাব করে দেখতে পারি। যেমন 44 এবং 100 যদি গসাগু আমরা নির্ণয় করি ভাগ প্রক্রিয়ায়, 44 দ্বারা প্রথমে 100কে ভাগ করব আমরা। 44 100-র মধ্যে যাবে 2 বার, 44 দ্বিগুণে 88। এখন 100 থেকে যদি 88 বিয়োগ করি থাকবে 12। এখন এই 12 দ্বারা পূর্ববর্তী যে ভাজক আছে এটিকে ভাগ করব আমরা। 12 দ্বারা যদি 44কে ভাগ করা হয়, 12 44-এর মধ্যে যাবে 3 বার, 3 বারং 36। এখন 44 থেকে যদি 36 বিয়োগ করা হয় থাকবে 8। এই 8 দ্বারা পূর্ববর্তী যে ভাজক আছে 12 করব, তাহলে 8 12-র মধ্যে যাবে 1 বার, 8 অক্ষে 8। এখন 8 থেকে যদি 12 থেকে যদি 8 বিয়োগ করা হয় থাকবে 4। এই 4 দ্বারা পূর্ববর্তী যে ভাজক আছে 8কে ভাগ করব। দেখো এবার 4 8-এর ভিতরে যাবে 2 বার। এবার কিন্তু 4 দ্বারা 8 নিঃশেষী বিভাজ্য হচ্ছে। যেহেতু 4 দ্বারা 8 নিঃশেষী বিভাজ্য হয়েছে, সুতরাং 100 ও 44-এর গসাগু হবে 4। তাহলে আমরা চিত্রের মাধ্যমেও 100 এবং 44-এর গসাগু বের করতে পারলাম 4, এবং ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও খাতা হিসাব করে আমরা 100 এবং 44-এর গসাগু বের করতে পারলাম 4। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।